সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো, সুন্দর, সুস্থ এবং হাসিখুশি আছেন। আমি সৌম্য মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ শুক্রবার। তো দেখুন, পকেটে পয়সা নেই, বাজারে যেয়ে কী করব? এইরকমই অবস্থা। তো ঘটনা তো আসতে হবে এবং এগুলো রোজ, রোজ তো আসে না। হুম? আস্তে, আস্তে এগুলো কালেকশন হয়। তারপরে আমাকে আসতে হয়। হ্যাঁ? আর এটা ডেইলি ব্লগও নয়। বুঝতেই পারেন আজকে ১০ দিন হয়ে গেছে। চিন্তা করুন। এরপরে আমার কাছে যা ছিল সেগুলো খুঁটিয়ে-টুটিয়ে ইয়ে করে দেখলাম, সেগুলো হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। কারণ এখানে সবাই একটু ভয় পেতে আসেন। হ্যাঁ? একটু রোমাঞ্চর, মানে সবাই একটু রোমাঞ্চিত হতে চান যে, বাবা এইরকম ঘটনা। তো যাই হোক, আমি চেষ্টা করেছি যতটা পেরেছি। যে ঘটনা আমার কাছে এসছে আমি সেইগুলো আপনাদের আজকে বলি এবং সবশেষে গিয়ে আমি গত এপিসোডের কথাটা আমি বলব, যারা কমেন্ট করেছিলেন কি ব্যাপারটা হয়েছিল। তো চলুন আমি ১ম এ ঘটনা বলি। ১ম ঘটনাটা পাঠিয়েছেন আমাকে তুলি ঠাকুর। এই তুলি ঠাকুর পূর্ব বর্ধমানে থাকেন। আমি আগেও বলেছি আমার সঙ্গে বেশ পরিচয় আছে। আম এবং এনার অনেক, মানে এনার থেকে অনেকে দীক্ষা-টিক্ষা নিয়েছেন। ঠিক আছে? অনেক যজমান আছেন। তো এই তুলি ঠাকুরের ভাইয়ের এক বন্ধুর ঘটনা। ভাই কিন্তু, এই তুলি ঠাকুরের ভাই কিন্তু সেই বন্ধুর মুখ থেকে শোনেননি। তিনি শুনেছিলেন অন্য আরেকজনের মুখ থেকে। যে তোর বন্ধুর সাথে এইরকম ঘটনা ঘটেছে। মানে ধরুন, এই ভদ্রলোকের নাম সন্তোষবাবু। আমি নামটা পাল্টে দিয়েছি। ঘটনাটা ২০১৩ সালের এবং ঘটনাটা কিন্তু দুর্গাপুরের ঘটনা। তো ওনার, তুলি ঠাকুরের ভাইয়ের যিনি বন্ধু ওই সন্তোষবাবু, উনি ধরুন বিয়ে করেছিলেন, মানে ২০০৭ সাল নাগাদ এইরকম। ৫ বছর বাদে ওনার বউ মারা যায়। তো এবং ওদের একটি ছোট একটা কন্যা সন্তান ছিল। কিন্তু তার বয়স তখন খুবই অল্প। তো যাই হোক, তো এবারে মারা তো গেছে। ঠিক ১ বছর বাদে, মানে যেদিন তার মানে মৃত্যুর দিনটা আরকি, ঠিক ১ বছর বাদে বাৎসরিক যেটা, হুম? এখন কাজ করেছিলেন কি বাৎসরিকের কাজ করেননি আমি জানি না, বলতে পারব না। তবে ঠিক ওই ১ বছর বাদের মৃত্যুদিনে উনি শুয়ে আছেন রাতের বেলা। আর ওনার সেই ছোট্ট মেয়ে, সেও পাশে শোয়া। তা ঘুমোচ্ছেন। তা হঠাৎ ওই ঘুমের মধ্যে শুনতে পাচ্ছেন ওনার স্ত্রী মিনতি দেবীর গলা, একদম পরিষ্কার, যে, "আমাকে ওই আংটিটা দিয়ে দাও। ওই আংটির জন্য আমি বারবার ফিরে আসি। হুম? ওই আংটিটা আমাকে দিয়ে দাও।" তা উনি না ধড়াস করে উঠে বসেছেন। উঠে বসে চিন্তা করছেন যে, "এটা তো মিনুর গলা। তো তাহলে সে তো মারা গেছে, মানে ১ বছর হয়ে গেল। তা আমি কি তার কথা বেশি আজকে চিন্তা করেছি বা ভেবেছি? তার জন্যই কি আমি এটা, মানে স্বপ্ন দেখলাম না কানে শুনলাম? কিন্তু পরিষ্কার তো কানে ওর গলার আওয়াজটা এলো।" তো উনি করলেন কি, উনি উঠলেন, দেখলেন পাশে মেয়েটি অকাতরে ঘুমোচ্ছে। তো উনি উঠে বাথরুমে গিয়ে চোখে মুখে জল-টল দিয়ে এক গ্লাস জল খেয়ে আবার শুয়ে পড়েছেন। শুয়ে পড়ে একটু তন্দ্রা লেগেছে, আবার মনে হচ্ছে মাথায় কেউ হাত বোলাচ্ছে। পরিষ্কার মাথায় কারো হাতের স্পর্শ পাচ্ছেন এবং ফিসফিস করে যেন কানের কাছে কিছু কেউ বলছে। উনি না এইবারে কে করে উঠেছেন। মানে একটু ভয় পেয়ে গেছেন যে কে? এই বলে খাট থেকে নামতে গিয়ে উনি কিন্তু খাটের থেকে পড়েই যান প্রায়। চোট আঘাত লাগেনি সেরকম। কিন্তু খাটের কোণায় লেগে ওনার হাত থেকে একটি আংটি খুলে যায়। যেটা উনি বিবাহবার্ষিকীতে ওনার বউকে দিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পর ওই আংটিটা উনি হাতে রাখতেন। এবারে সে আংটিটা খাটের কোণায় লেগে যখন উনি খাট থেকে পড়েন, তখন হাতের আংটিটা খাটের কোণায় কিভাবে লেগে, মানে আংটিটা মানে মিস হয়। উনি বুঝতে পারছেন না যে কি ব্যাপার। তো উনি এবারে ঘরের আলো জ্বেলে আতিপাতি করে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। অবশেষে দেখেন যে ওই আংটিটা, ওনার বউয়ের যে ছবিটা টাঙানো আছে, সেই তার নিচে যে টেবিলটা দেয়া আছে, ওই টেবিলের উপরে সেই আংটিটা। এবং আংটিটাকে উনি গিয়ে ধরেন এবং দেখেন যে আংটিটা আকারে ছোট হয়ে গেছে। যেমন ধরুন, এই যে একটা, ধরুন একটা আংটি। এই আংটিটা একটা আমার হাতের আঙুলের মাপে সেরকম ইয়ে হবে তো, কিন্তু সেটা অস্বাভাবিক রকমের ছোট হয়ে গেছে এবং ওর উপরে মিনতি নাম লেখা ছিল
সেটাও মুছে গেছে, সেটাও নেই। তো উনি খুব অবাক হয়ে গেলেন। যাই হোক, এগুলো তো আর কাউকে বলার মতো ঘটনা নয়, কিন্তু ওনার সাথে ঘটেছে। তো উনি এসে আবার শুয়ে পড়েছেন। তো শুয়ে পড়ে উনি যখন আবার ওই ঘুমের মধ্যে উনি শুনতে পাচ্ছেন ওনার স্ত্রীর গলা, যে পরিষ্কার বলছে যে তুমি আবার বিয়ে করো। আমি বলছি তুমি আবার বিয়ে করো মাম্পি, ওর মেয়ের নাম, ডাকনাম মাম্পি। মাম্পিকে কে দেখবে? তুমি কাজ করবে, অফিসে যাবে, না মেয়েকে সামলাবে? তুমি আবার বিয়ে করো। হয়তো ওনার শাশুড়ি বা কেউ আর কি বাড়ির কেউ দেখাশুনো করতো আর কি, জানি না আমি। তো তুমি আবার বিয়ে করো, এই কথাটা মানে উনি কানে শুনলেন। এরপরে ঝম করে একটা শব্দ। তো শব্দটা হওয়াতে উনি বললেন, কি হলো রে বাবা? আবার আলো জ্বাললেন। আলো জ্বেলে দেখছেন দেয়ালে যে ওনার স্ত্রীর ছবিটা ছিল, সেটা টেবিলের পরে পড়ে তার কাঁচ ফাঁচগুলো সব ভেঙে চৌচির হয়ে গেছে। এবং উনি কিন্তু প্রথমে শুনেছিলেন যে তুমি ওই আংটিটা আমাকে দিয়ে দাও, ওই আংটির মায়াতে আমি বারবার ফিরে ফিরে আসি। এবং আংটিটা মিসিংই হয়ে গেল। ওই টেবিলের পরে রাখা ছিল, আকারে ছোট হয়ে গেছিল, নামও নেই। ওনার বউয়ের ছবিটা যখন মানে ফটোটা পড়ে ভেঙে যায়, তারপর থেকে আর কিচ্ছু পাওয়া যায়নি। জানি না, এই ঘটনাটা কিন্তু অনেকটা মানে অনেকের মাধ্যমে এসছে ঘটনাটা। মানে টুরি ঠাকুরের ভাই, তার বন্ধু, তার সাথে ঘটনা। সে হয়তো শুনেছে আর এক তার বন্ধুর থেকে, আবার সে আবার শুনেছে হয়তো মানে সিক্রেটলি আর কারোর থেকে। ঠিক এরকমভাবে অনেকগুলো মানে ঘুরে তারপরে কিন্তু ঘটনাটা এই টুরি ঠাকুরের কাছে আসে। তা টুরি ঠাকুর ওই ওনার ভাইয়ের থেকে এই ঘটনাটা শুনেছিলেন। ঘটনাটা দুর্গাপুরের 2013 সালের। এখন ব্যাপারটা কি জানেন তো, ঘরের মধ্যে কারোর কিছু ঘটলে পরে সেগুলো সবাই সব কিছু গোচরে আনে না। অনেকে অনেক জিনিস দেখে, ভয় পায়, কিন্তু সেগুলো একটু গোচরে আনে না। তো যাই হোক, এই ঘটনাটা আমি বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। অনেক সময় অনেকে মায়া কাটাতে পারে না নানান কারণে, তার জন্য হয়তো তারা ফিরে ফিরে আসে, জানি না। তো যাই হোক, আমি এর পরের ঘটনায় যাই। এর পরের ঘটনাটা আমাকে পাঠিয়েছে সুমন দত্ত, কোচবিহার দিনহাটা থেকে। তো সুমন বলছে যে কাকু 2000 সালের ঘটনা এটা, জুন মাস। তো বলে মানে আমাদের ওখানে যে মারুতি স্ট্যান্ড আছে, ওই মারুতি স্ট্যান্ডে কম করে 20-25টা গাড়ি সকালবেলা থেকে লেগে থাকতো। আর ওদিককার ভাড়া মানে কি জানেন তো, একটু দূরপাল্লার ভাড়া। আমাদের এখানে ওলা উবের করে আমরা এখানে গেলাম, সেই সাউথ সিটি মলে গেলাম, বা কোনো হসপিটালে গেলাম, বা কোথাও গেলাম, সেটা আলাদা। কিন্তু ওখানকার ভাড়া যখনই আসবে, যখন দেখুন যেখানে যেখানে আছে, তার ভাড়াগুলো স্বাভাবিকভাবে একটু দূরপাল্লার ভাড়া হয় আর কি। কাছাকাছি যে হয় না তা না, তবে দূরপাল্লার ভাড়াই বেশি। তো মারুতি স্ট্যান্ডটাতে অনেক গাড়ি লেগে থাকে। তা 2000 সালের জুন মাসে একদিন ঝড় বৃষ্টির মধ্যে, মানে সেদিন সকাল থেকেই মানে অনেকটা নিম্নচাপের মতো, সেই দমকা হাওয়া, তার সাথে বৃষ্টি। বৃষ্টিটা কখনো কখনো আবার কমে যাচ্ছে, কখনো আবার বৃষ্টির তোড়টা বেড়ে যাচ্ছে, সেই সাথে দমকা হাওয়া চলছে, আবার কখনো বৃষ্টিটা একদম থেমে যাচ্ছে। কিন্তু আকাশ পুরো মেঘলা, খুব মানে ক্লাইমেট খুব খারাপ। তো সেই দিন না স্ট্যান্ডে বেশি, ওই মারুতি স্ট্যান্ডে বেশি গাড়ি ছিল না। এবং 2000 সালে জানেন আপনারা, এই মারুতি অমনির খুব মানে মারুতি গাড়ির খুব একটা ছিল। হ্যাঁ, এখন যেমন রাস্তায় খুব কম দেখা যায়, মানে খুবই কম। তো তখন কিন্তু এই মারুতির মানে প্রচণ্ড বাজার ছিল, এবং ওটা মারুতি স্ট্যান্ড। তো যাই হোক, ওইখানে ওই স্ট্যান্ডে জয়ন্ত দাস বলে একটি ছেলে, সে ওই মারুতি গাড়ি নিয়ে বেরোতো ভাড়া খাটতে। তো ঘটনাটা ঘটে এই জয়ন্ত দাসের সঙ্গে। তা ওই জুন মাসের ওই ঝড় বৃষ্টির দিন, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, অন্যান্য সময় আমি বলেছি যে 20-25টা গাড়ি লেগে থাকে। তখন রাত 9টা, 9:30 মতো বাজে। তখন কিন্তু স্ট্যান্ডে গাড়ি বলতে 3 থেকে 4টে গাড়ি দাঁড়ানো, এবং তাদের মধ্যে পরবর্তীকালে একজন চলেও গেল। খালি 2টি গাড়ি ওইখানে, ওই জয়ন্ত দাস আর তার পাশে ওদেরই মানে লোকালিটির আরেকটি ছেলে, নাম হচ্ছে রাজীব। সেও ভাড়া কাটতে বেরোয়, ওর গাড়ি। এখন জয়ন্ত দাস অপেক্ষা করছে। ও একটু মানে একটু প্রত্যাশী আর কি, যে
ভাড়া টাড়া আসলে এখন ঝোপ বুঝে কোপ মারা যাবে, ঠিক এরকম একটা ব্যাপার আর কি। বৃষ্টির মধ্যে তা দেখি কেউ আসে কিনা, এরকম একটা ব্যাপার। তো ও ওখানে বসে আছে গাড়ির মধ্যে, ওর পাশে যে ছেলেটি সেও গাড়ি লাগিয়েছে, রাজীব তার নাম। তো কিছুক্ষণ বাদে দেখছে তিনজন তিনটি লোক তারা হাঁটতে হাঁটতে আসছে। এবার জয়ন্তর গাড়িটা তো পাশেই লাগানো রাজীবের গাড়ি, রাজীবের কাছে এসে ওই লোক তিনটে বলছে কোনো একটা জায়গায় যাওয়ার কথা। তো কোন জায়গা কোন জায়গা, তো ও শুনছে যে অমুক জায়গায় যাব, কত নেবেন বা কত কিছু, এবং জায়গাটার নাম তালিবস্য দিয়ে। বাকিটা আমি উজ্জ্বল রাখলাম, বললাম না এখানে, তালিবস্য দিয়ে, এবং সেটা আলিপুরদুয়ারের মধ্যে পড়বে, বুঝতে পারছেন? তো যখন রাজীবকে ওই তিনজন এসে বলছে, তখন রাজীব বলছে যে না, আমরা যাব না, দেখতেই তো পাচ্ছেন আকাশের অবস্থা, আর ওইখানে যেখানে আপনি বলছেন ও জায়গা খুব ভালো না, মানে ঘেরা জায়গা, চারপাশে জঙ্গল, হ্যাঁ, ওই জায়গাটাতে আমি যাব না এখন, আর রাত হয়ে যাবে অনেক, আমাকে ফিরতে ফিরতে সেই ভোর রাত হয়ে যাবে। আপনারা একটা কাজ করুন, রাজীব বলছে ওই লোক তিনটেকে, যে আপনারা একটা কাজ করুন, আপনারা এই টাউনের পরে কোনো হোটেলে থেকে যান, এখন গাড়িও পাবেন না, কাল সকালে চলে যাবেন, অনেক গাড়ি অ্যাভেলেবেল থাকবে, চলে যাবেন। এই বলে রাজীব নিজের গাড়িটা স্টার্ট করে জয়ন্তকে বললো, ভাই আমি আসি রে। আর জয়ন্ত তো ওই ঝোপ বুঝে কোপ মারার তালে ছিল, ও বসে আছে, সব শুনেছে কোথায় যাবে না যাবে, মানে পাশাপাশি গাড়ি তো লাগানো। তো জয়ন্তর কাছে যখন এসছে তখন জয়ন্ত বলছে, বলুন কোথায় যাবেন। জয়ন্ত সবই শুনেছে কোথায় যাবে না, তো বলছে অমুক জায়গায় যাবো, ওই তালিবর্ষ দিয়ে এই জায়গাটার নাম। তো তখন জয়ন্ত বলছে যে দেখুন, এখন তো কোনো গাড়ি টাড়িও আপনারা পাবেন না, আমি তো একাই দাঁড়িয়ে আছি, দেখলেন তো ভাড়া গেল না, চলে গেল, আর অত দূরের রাস্তা, তো আর শাল সেগুনের ওই জঙ্গল, আমাকে তো আবার বাড়ি ফিরতে হবে, কিন্তু ভাড়াটা দ্বিগুণ লাগবে, ডবল ভাড়া লাগবে। মানে ধরুন তখনকার দিনে যদি 2,000 টাকা ভাড়া, তাহলে 4,000 টাকা লাগবে, 1,500 টাকা ভাড়া হলে 3,000 টাকা, এইরকম একটা, মানে ও ঝোপ বুঝে কোপ মারার তালেও প্রথম থেকেই ছিল, বুঝতে পেরেছেন তো? আমরা জানি যে অতি লোভে তাঁতি নষ্ট হয়, এইরকম, বা অতি চালাকের গলায় দড়ি হয়, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো জয়ন্ত ঠিক সেই টাইপে পড়ে গেল। তা জয়ন্ত, তা ওরা তখন বললো, দাদা একটু বেশি হয়ে গেল না, একটু কম করুন। তা বলছে না না, এর থেকে কম হয় না। তা বলছে ঠিক আছে চলুন, এটা রাজি। তা গাড়িতে উঠে বসেছে, বললো হ্যাঁ আপনার ছাতাগুলো বন্ধ করে গাড়িতে উঠে বসে যান। গাড়িতে উঠে বসে গেছে, জয়ন্ত গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে, মানে ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক যাওয়ার পরে সেই দুপাশ থেকে সেই মানে ফাঁকা ফাঁকা জায়গা, আর শাল আর সেগুনের বড় বড় গাছ, সব জঙ্গল, রাস্তা ভালো, রাস্তা কিছু খারাপ নেই। এবার জয়ন্ত যখন ওদের পৌঁছে দিয়েছে ওদের জায়গায়, ওদের গ্রামে যেখানে ওরা নামবে, সেখানে যখন পৌঁছে দিয়েছে তখন রাত 1টা বাজে। গাড়িটা ছেড়েছিল ধরুন 9:30 10:30, ওই 10টা নাগাদ আর কি, এরা সবারই হয়েছে ওই তিনজন। তো 1টা বাজে, তো ওই তিন লোক, ভদ্রলোক, তারা ভাড়াও দিয়ে দিয়েছে জয়ন্তকে। জয়ন্তকে ভাড়া দিয়ে, তো জয়ন্ত টাকাটা পকেটে টকেটে পুড়েছে, পুরো এবার গাড়িটা ব্যাক করে আবার কুচবিহারের দিকে ঢুকবে। তো তখন ওদের তিনজনের মধ্যে একজন, সে একটু জোর পায়ে হেঁটে এসে জয়ন্তকে বলছে, দাদা দাদা একটা কথা ছিল। তো বলছে হ্যাঁ কি বলুন। বলছে আপনি তো একাই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবেন, কোনো জায়গায় কিন্তু গাড়ি দাঁড় করাবেন না। তো গাড়ি দাঁড় করাবো না কেন, মানে ওই ছিনতাই ডাকাতি সেইভাবে বলছেন, মানে না না ওসব না, ওসব না, আপনি একা গাড়ি নিয়ে যাবেন, কোনো জায়গাতে গাড়ি দাঁড় করাবেন না, একদম টানা বেরিয়ে চলে যাবেন। এবার কিন্তু জয়ন্ত ভয় পেয়ে গেল, এবার জয়ন্তর ভয় ঢুকে গেছে, যে কি ব্যাপার হলো, এখানে করা যাবে না কেন। তো জয়ন্ত তখন গাড়ি চালাচ্ছে, বাইরে আবার সেই দমকা বৃষ্টি আর হাওয়া শুরু হয়েছে। 40 মিনিট আসার পরে, গাড়িটা 40 মিনিট চলেছে, জয়ন্ত পেচ্ছাপ চেপে গেছে। এবার জয়ন্ত মানে নিজেই নিজেকে বলছে যে পেচ্ছাপ তুই আর আসার সময় পেলি না, আর ওইভাবে তলপেটে মানে পেচ্ছাপের, মানে এত পেচ্ছাপ চেপেছে যে ওরা বসার ক্ষমতা নেই। হ্যাঁ, তো গাড়ি তো থামাতেই পারছে না,
প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, থামিয়ে কোথাও তো পুরো ভিজে যাবে। তো তারপরে আমি বলেছিলাম যে বৃষ্টিটা কখনো কখনো ধরে যাচ্ছে, আবার তারপরে শুরু হচ্ছে নিম্নচাপের মতো। তা এইবারে আরও কিছুটা গিয়ে ও দেখলো বৃষ্টিটা ধরে গেছে। ও ওখানে গাড়ি থেকে নেমে দরজাটা খুলে ও ওখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। এইবার ও যেখানে পেচ্ছাপটা করছে ওইখান থেকে কিন্তু জঙ্গল রয়েছে, শাল আর সেগুনের সেই বড় 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 সেই গাছগুলো, মানে অন্ধকার দুপাশে, মানে দেখা যায় না। তো জয়ন্ত করেছি ওখানে পেচ্ছাপ করে গাড়ির ভিতর থেকে বোতলটা বার করেছে, পেচ্ছাপ হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নিয়েছে। হাত ধুয়ে ও রুমালে হাত মুছে এবারে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খৈনি বানাচ্ছে। মানে যদি রাত অনেক হয়ে গেছে তো, যদি ঘুম লেগে যায়, চোখ লেগে যায়, এই জন্য খৈনি বানাচ্ছে, যে খৈনিটা মুখে পুরে ও মাটটান মাটটান করে বেরোবে। ও খৈনি বানাচ্ছে, হঠাৎ ওর চোখ গেছে ওই জঙ্গলের ভিতরে। গাছগুলো কিন্তু ওর থেকে বেশি দূরত্বে না, খুব কাছাকাছি, ও যেখানে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। শুনুন, এইবারে ওখানে দেখছে যে একটা লোক, সে জামা প্যান্ট পরা, সে ওই শাল গাছ বা সেগুন গাছ, তার একটা গাছের থেকে আর একটা গাছে, সেই মানে হনুমান বা বাঁদর যেমন লাফায় ওইরকম করে লাফিয়ে এই গাছ থেকে ও গাছে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবং জয়ন্ত খুব ভালো করে দেখছে ওর হাত দুটো নেই। এবার জয়ন্ত ওই দেখে না, ও খৈনি টৈনি ফেলে গাড়ির ভিতরে ঢুকে গাড়ির সব কাঁচ তুলে দিয়েছে। কাঁচ তুলে গাড়ি স্টার্ট করতে যাবে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, বারবার চেষ্টা করছে। আর দেখছে কাঁচের মধ্যে দিয়ে, ওর ডান দিক দিয়েও দেখছে যে লোকটা এগিয়ে আসছে। হ্যাঁ, আর চোখ দুটো মানে ভয়ঙ্কর রকমের নিশাচর প্রাণীর চোখ যেরকম জলে ওই রকম চকচক করছে। এবার জয়ন্ত তো মানে মানে ইষ্ট দেবতার নাম নিয়ে ও করলো কি, গাড়ি আর স্টার্ট হবে না। ও দেখছে স্টার্ট হবার না, ও তো ক্রমশ এগিয়ে আসছে। ও করেছে কি, গাড়ির মধ্যে একটা ওই কম্বল জাতীয়, মানে পাতলা আর কি, খুব ওইরকম মোটা চাদর বা কিছু ছিল, ওটা গায়ের মধ্যে পুরো জড়িয়ে সিটের নিচে ঢুকে গেছে। ঢুকে ওইখানে মরার মতো পড়ে আছে, যে যদি এখান থেকে বেঁচে ফিরি, ও মনে মনে ভাবছি যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে কালকে দেখা যাবে, কালকে সকালবেলায় ফিরবো। হ্যাঁ, ও ঘাপটি মেরে ওখানে পড়ে আছে। ও আর কিন্তু আর কোনো দৃশ্য বা কিছু কিন্তু আর দেখেনি, আর দেখার মতো অবস্থাতে নেই। ও মানে সিটের নিচে ঢুকে গেছে, শুয়ে পড়েছে। কতক্ষণ ওইভাবে পড়েছিল ও জানে না। ওর যখন ঘুম ভাঙে তখন সকাল হয়ে গেছে। এবার সকাল হতে কেন, পাখির ডাক টাক থাকে, একটা সকাল হলে একটা কলরব থাকে, লোকজন নেই, নির্জন জায়গা। তো ও উঠলো, উঠে ও মানে জয় বজরংবলী বলে বজরংবলীর স্মরণ করে ও গাড়িটা স্টার্ট করলো, এবং গাড়িটা কিন্তু স্টার্ট হয়েও গেল। ও এইবার ওখান থেকে গাড়ি টানতে লাগলো, হু হু করে টানতে টানতে ঘন্টাখানেক বাদে ও লোকালের মধ্যে চলে এসছে। তা ওখানে লক্ষ্মীর বাজার বলে একটা বাজার আছে, লক্ষ্মীর বাজার। লক্ষ্মীর বাজারে ও গাড়িটা দাঁড় করিয়েছে, খুব জমজমাট না হলেও মানে মোটামুটি আর কি। ওখানে একটা চায়ের দোকানে গাড়ি দাঁড় করিয়ে সেই তার জগের থেকে সেই জল টল নিয়ে চোখে মুখে দিয়ে তখন বলছে, দাদা আমাকে একটা চা দিন। তো লোকটা চা দিয়েছে। এবার চা খেতে খেতে জয়ন্ত বলছে ওই চাওয়ালাকে, যে জানেন কালকে এরম এরম জায়গায় ভাড়া গেছিলাম, তো রাত্রে আসার সময় মোটামুটি এরকম জায়গায় এই এই দৃশ্য আমি দেখেছি, এবং ইয়ে হয়েছে, আমি আমার গাড়ি স্টার্ট নিচ্ছিল না, মানে যা যা ঘটেছে ওনাকে বলেছে। তখন ওই চাওয়ালা বলছে যে কি সাংঘাতিক অবস্থা, আপনি বাঁচলেন কি করে, আপনি বাঁচলেন কি করে, সেটাই তো ভেবে অবাক হয়ে যাচ্ছে। মানে ভগবানের আশীর্বাদ ছাড়া আপনার ওখান থেকে বেঁচে মানে ফিরে আসার কথা না। আপনি আমার কথা যদি বিশ্বাস না হয়, তখন বলছে এইখানে বাজারে যে আরো লোকজন আছে তা জিজ্ঞাসা করুন, বা দোকানদার আছে জিজ্ঞাসা করুন, এই বাজারের মাংস বিক্রেতা ওই রাস্তাতে মরে পড়েছিল। তো বলছে কেন ওই জায়গাটা ওই রকম কেন, বলে ওইখানে ওই গ্রামে একজন আছে, ওর পাশের গ্রামে একজন আছে, সে মানে এত টাকা ঋণ করে ফেলেছে। হ্যাঁ, এইবার টাকাটা খেতে খেতে সে আর পাচ্ছে না, নিতে পারছে না। তখন ওই জায়গাটায় এসে ও মানে গলায় দড়ি লটকে ঝুলে পড়ে। বুঝতে পেরেছেন? এরপর থেকে ওই জায়গাটা হন্টেড হয়ে যায়। এবং আপনাকে যারা বলেছিল যে ভদ্রলোক, ওই সবারই, যে আপনি কিন্তু কোনো জায়গায় গাড়ি দাঁড় করাবেন না, উনি ঠিক বলেছেন। এবং
এই মাংস বিক্রেতা বেশি সাহস দেখাতে গিয়ে, মানে ওর বাড়ি বোধহয় ওইদিকে, বেশি রাত্রিরে যাচ্ছিল, বলছে যে ওই ফাঁসি দেয়া, গলায় দড়ি দেওয়া ওই পিশাচের ইয়েতে ও আক্রান্ত হয় এবং মারা যায়। আমি জানি না আপনাকে ভগবানের মানে কতটা কৃপা আপনার পরে যে আপনি বেঁচে গেছেন ওই অবস্থা থেকে। তো যাই হোক, জয়ন্তর পরে চাটা খেয়ে গাড়ি স্টার্ট দিয়ে কুচবিহারের দিকে যাচ্ছে, বলছে মনে মনে ভাবছে যে লোভে পাপ পাপে মৃত্যু। তা বলছে যে বেশি লোভ আর আমি জীবনে কোনোদিন করবো না, এইভাবে আমি রাত বিরেতে গাড়ি নিয়ে অজানা অচেনা জায়গায় আমি আর যাব না। অচেনা অজানা বলতে কি, মানে এই দুর্যোগের সুযোগটা আর খুঁজবো না, মেইন কথা হচ্ছে তাই। যে মানুষের চাহিদা আছে বলে বা দরকার আছে বলে আমি তার থেকে পয়সা লুটে নেবো, ঠিক এই জিনিসটা আমার আর জীবনে করবো না। নাক কান মোলা খেয়ে ও ফিরেছিল। তো ঘটনাটা সুমন দত্ত আমাকে পাঠায় কুচবিহার দিনহাটা থেকে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। তো এরপরে চলে আসি বিশ্বজিৎ বলে একটি ছেলে। এই ছেলেটি মুর্শিদাবাদের ছেলে, বহরমপুরে থাকে। তো ও একটা মানে কোম্পানিরও মানে বোধহয় এরিয়া সেলস ম্যানেজার বা কিছু। তো ওকে মাঝে মধ্যে বেরোতে হয় বিভিন্ন ডিস্ট্রিবিউটরের কাছে বা কোনো জায়গাতে বেরোতে হয়। তো সেই রকম ও এক ডিস্ট্রিবিউটরকে ফোন করেছে, রাস্তায় বেরিয়ে ফোন করেছে যে অমুকবাবু আমি আসছি আপনার ওখানে। মানে সেলসের লোক হলে বা সে এরিয়া সেলস ম্যানেজার হলে তারা মাঝে মধ্যে যায়, ডিলার ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ফিডব্যাক নেয়। তো যাই হোক, ওটা হচ্ছে ওই যে ব্যবসায়ীর কাছে যাচ্ছিল ওটা হচ্ছে খাগড়া রোডে। খাগড়া রোড বলে বোধহয় কোনো জায়গা আছে না বহরমপুরে, জানি না আমি, দেখুন আপনারা বলবেন যদি কেউ থাকেন ওখানকার। তো ওইখানে ও যাবে। তা যখন ওই ডিস্ট্রিবিউটরকে ফোন করেছে, সে তখন বলছে যে বিশ্বজিৎ, তুমি একটা কাজ করো, আমি তো একটু বাইরে আছি, তুমি মিনিট 20 বাদে তুমি আসো, আমি তো ফোন করবো। তা বলছে আচ্ছা ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বলছে কাকু ওইখানে একটা চায়ের দোকান আছে, আমি যাই। হ্যাঁ, আমি যাই মাঝে মধ্যে ওখানে, মানে বাইরে মানে ডিউটিরত অবস্থায় কোনো ডিলার ডিস্ট্রিবিউটার এই করতে যাচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে চা খেয়েছি, লোকটার সাথে আমার পরিচয় আছে। বললো সেই চায়ের দোকানে আমি ঢুকলাম, ঢুকে বেঞ্চে বসে তা আমি বললাম যে আমাকে একটা চা দিন, কারণ সময়টা তো কাটাতে হবে। তো ওইখানে বলছে বিশ্বজিৎ বলছে ওখানে 3 ভদ্রলোক, তারা একটু এজেড, তারা বসেছিল, তারা বসেছে। এইবারে বিশ্বজিৎ চা খাচ্ছে, ওই ভদ্রলোক 3 জন বলছে কাকু বয়স কারু মানে আমার যা মনে হলো আন্দাজ করে, কারো এই 52-53 বছর বয়স এরকম। আর একজন ছিল ওই 3 জনের মধ্যে যার বয়সটা একটু বেশি, অন্তত 60-65 হবে এইরকম। তো 3 জন বসে আমি চা খাচ্ছি আর ওদের আলোচনা শুনছি। ওরা কোনো মানে এমন ব্যাপার নিয়ে আলোচনা করছে, ওই 3 ভদ্রলোক ও বলছে, বলাবলি করছে, বলে না না তুই জানিস না এই সমস্ত কথা মানুষকে বললে বিশ্বাস করবে না, সমাজকে বললেও বিশ্বাস করবে না। তার মধ্যে একজন বলল যে এই যে বহরমপুরে এই যে নিম বাবা, হ্যাঁ নিম বাবা, এই নিম বাবা আমি এমন জিনিস দেখেছি, কিন্তু কি করবো বল, আমি যদি কাউকে বলি তাহলে তারা বিশ্বাস করবে না। এবার আপনারা যারা ওখানে থাকেন ওই ইয়ের দিকে, নিম বাবা বলে কোনো ইয়ে আছে মানে মন্দির বা কিছু আছে নাকি? তো যাই হোক, বললে আমি অনেক কিছু দেখেছি নিম বাবার। তো বলছে এগুলো লোকে বিশ্বাস করবে না। তো তখন এই বিশ্বজিৎ বলেছে যে কাকু ঠিক বলেছেন, এই কথাগুলো না কাউকে বললে তারা বিশ্বাস করবে না। আমার ছোটবেলার অভিজ্ঞতা আছে, আমি অনেক ছোটবেলায় মানে তখন আমার ধরুন 7-8 বছর বয়স, তখন আমি কিন্তু দেখেছি। হ্যাঁ, কিন্তু কাউকে বললে তারা বিশ্বাস করতে চায় না। তো তখন ওই যে এজেড লোকটি, যার বয়স ওই 60-65, তো উনি ওইখানে ওই ওনার ব্যবসা আছে ওই বহরমপুরে। তো উনি মাল কিনতে যেতেন কৃষ্ণনগরে। তখন উনি বলছেন যে আমার সাথে যে ঘটনাটা হয়েছিল 7 বছর আগে শোনো। তো বিশ্বজিৎ ওখানে বসে আছে আর ওনারা 3 জন। ওই 65 বছরের লোকটা বলছে যে আমি আজ থেকে 7 বছর আগে, মানে কোভিডের আগে, বললো আমি কৃষ্ণনগরে যাই, মাল কিনে তারপরে আমি ফিরে আসি। তো
একদিন আমি বলছে এই বহরমপুর ইয়ে থেকে বাস স্ট্যান্ড থেকে আমি উঠেছি, বাসে উঠেছি। তো উঠে সিটে বসেছি, খুব বেশি লোক নেই সিটে। এইবারে ড্রাইভার গাড়িটা ছাড়বে, তা ড্রাইভার বাসের মধ্যে উঠতেই আমাকে দেখে ফেলেছে, আমাকে চেনে, আমার পরিচিত। তা আমাকে দেখে বলছে, আরে অমুকদা, আরে আপনি ওখানে বসেছেন, আসেন আসেন, এইদিকে আসেন, কেবিনে আসেন, বাসের কেবিনে আসেন। তা বললো যে আমি কেবিনে চলে গেলাম, গিয়ে ও পর্দাটা ফেলে দিল। ওই কেবিনের সামনে একটা পর্দা টাঙানো ছিল, ওই পর্দাটা ফেলে দিল, ফেলে দিয়ে বললো বসেন এখানে, গল্প করতে করতে যাওয়া যাবে। তো বলছে ঠিক আছে চলো। তা বাস তো ছাড়লো, বলে বাসে খুব বেশি লোক ছিল না, ওই কিছু লোক মানে ছিল আর কি, সিটিং বসে আছে। তো বাস তো যাচ্ছে 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 যাচ্ছে, তো এই কথা সেই কথা গল্প হচ্ছে। বললো, আমি বাবলুকে বললাম যে বাবলু, সিগারেট খাবা নাকি এটা? তা বলছে হ্যাঁ দাদা দেন। তা বলে ওকে একটা সিগারেট দিলাম, আমি একটা সিগারেট ধরলাম, তা ধরিয়ে খেতে খেতে যাচ্ছি আর গল্প করছি গল্প করছি। তা বাবলু তখন বলছে যে দাদা, আমরা এই রাতের বেলায় গাড়ি চালাই তো, আর আজকের বারটা আবার বৃহস্পতিবার, তা আপনি তো কেবিনে বসে আছেন, হ্যাঁ, একদম সামনেটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তা কোনো কিছু যদি মানে এমন কিছু কোনো জিনিস আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না। বা তখন বলছে যে, বলে আমি বললাম কেন বাবলু, কি ব্যাপার? বলে ও আছে, আমরা রাস্তা দিয়ে যাই তো, আমরা জানি, আর আজকে তো বারটা তো বৃহস্পতিবার, ওই জন্যই বললাম। তা বলছে ও আচ্ছা। তো বলছে এই সিগারেট টানছি আর এই গল্প হচ্ছে। আর ও কিন্তু আমাকে, বাবলু আমাকে বলছে যে রাস্তায় যদি কোনো কিছু অবাস্তব বা কোনো কিছু দেখেন, অবাক করা কাণ্ড যদি দেখেন, তাহলে আপনি কিন্তু মানে ভয় পাবেন না বা করবেন না, কারণ আজকে বৃহস্পতিবার, এই কথাটাই বারবার বলছে। তো বলছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এক সময় তো সিগারেট খাওয়া তো শেষ হলো। তো বলছে গাড়িটা চলছে বেশ ভালো গতিতে, একদম পরিষ্কার হেডলাইটে একদম দেখা যাচ্ছে একটা কালো দামড়া বিড়াল, কালো মিশ কালো, হ্যাঁ, শাট করে রাস্তা পার হয়ে রাস্তার ওই দিকে গিয়ে বসে পড়লো বিড়ালটা, গুটি সুটি মধ্যে এরকম করে বসে আছে। তা আমি দেখলাম। তা বলছে যে দাদা দেখলেন? তাহলে হ্যাঁ বাবলু, একটা কালো বিড়াল রাস্তা কাটলো এরকম। বলে এই আমরা দেখতে দেখতে তো অভ্যস্ত, হ্যাঁ, ওই জন্যই আপনাকে বললাম যে কোনো কিছু মানে মানে অদ্ভুত কোনো জিনিস দেখলে পরে আপনি ঘাবড়াবেন না। তা আবার বাস যাচ্ছে 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 যাচ্ছে, বলছে বাসের হেডলাইটটা তো অনেক দূর পর্যন্ত যায়। তো আমি দেখছি যে দূরে রাস্তার উপরে, মানে অনেকটা দূরে রাস্তার উপরে কি যেন একটা গড়াচ্ছে, মানে রাস্তার ওপাশ থেকে এপাশ থেকে গড়াতে গড়াতে আস্তে আস্তে গড়াতে। তখন আমি বাবলুকে বলছি, ওটা কি ফুটবল? ও বাবলু, ও রাস্তায় কি গড়াচ্ছে, ওটা কি ফুটবল নাকি গোল মতো, নাকি গাছ থেকে তাল টাল পড়েছে, সেই তাল পড়ে গড়াচ্ছে, বুঝতে পারছি না। তখন বাবলু বলছে, ও যাই থাক, আপনি বসেন তো, চুপ করে বসেন। বলছে কি বলবো, মানে বিশ্বজিৎকে বলছে, ভাই তোমাকে, তুমি তো অনেক ছোট, যখন ওই যে জিনিসটা গড়াচ্ছে, যখন বাসটা ওর কাছে এসছে, বলে আমি পরিষ্কার দেখছি একটা কাঁটা মাথা, ওটা ফুটবলও না তালও না, কিন্তু আমি দূর থেকে দেখছি কালো, একটা কালো মাথা, সে রাস্তার এপাশ থেকে ওপাশে গড়িয়ে চলে গেল। বললো আমি উঠে দাঁড়িয়ে পড়েছি। বলে উঠে তো দাঁড়িয়েছি যেই, তখন বাবলুর এক হাতে তো এরকম স্টিয়ারিং, আর এক হাতে আমার হাত ধরে দিয়েছে। বলে দাদা 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 বসুন বসুন বসুন, এক হাতে স্টিয়ারিং ধরে বলছে বসুন বসুন বসুন, ভয় পাবেন না ভয় পাবেন না। আমি তো আপনাকে বলেছি যে এইরকম কিছু দেখলে, আর এখানে আমি মরে গেলেও গাড়ি দাঁড় করাতে পারবো না। আপনি যদি অত্যধিক ভয় টয় পান, আমি কিন্তু গাড়ি দাঁড় করাতেই পারবো না কিছুতে, হ্যাঁ, কারণ তাতে যদি আমার প্রাণ চলে যায় সেও বিয়াচ্ছা, কিন্তু গাড়ি এখানে আমি দাঁড় করাবো না। মানে এটা আপনার বলছি কোন জায়গাটায়, ওই বেথুয়াডৌরি তে ঢুকতে, এই যে চারপাশে ফাঁকা ফাঁকা জায়গা, আবার মাঝে মধ্যে জঙ্গল আছে, ঠিক ওই জায়গাটায় অসম্ভব ফাঁকা, ঠিক আছে। তো বলছো বাবলু আমাকে হাত ধরে এরম করে বসিয়ে রাখলো, যে দাদা শান্ত হন, চুপচাপ করে বসুন, আমি এখানে গাড়ি দাঁড় করাবোই না, হারগিজ, আর জায়গাটা খুব খারাপ,
হ্যাঁ, আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে বৃহস্পতিবার কিছু দেখলে ওই জন্য আপনাকে কেবিনে টেনে আনলাম যে আপনি এখানে আসুন, আমার সাথে গল্প করতে করতে চলুন। আর এটাও বলেছি কিছু দেখলে চুপচাপ থাকবেন, কিছু ইয়ে করবার দরকার নেই। আমরা এগুলো হরবগত আমাদের চোখে পড়ে, আমরা ইগনোর করি, চলে যাই। তো বলছে, ওই ভদ্রলোক বলছে, বলে ভাই এই ঘটনাটা তো বললাম, তো দেখো আমার রোমকূপগুলো খাড়া দিয়ে উঠছে, হাতটা এই বিশ্বজিতের সামনে নিয়েছে। বিশ্বজিৎ বলছে হ্যাঁ সত্যি দেখছি। বলে আর শুধু তাই না, যখন আমি এটা চিন্তা করি আমার শরীর খারাপ হতে থাকে, শরীর খারাপ হয়ে যায়, বুঝলে তো? মানে আমি যতটা পারি এই জিনিসটা, আমি যে কি দেখেছিলাম, আমি মানে সবসময় ভুলে থাকতে পারলে বাঁচি যে এইরকম অদ্ভুত জিনিস এগুলো কি করে হয়। তা এই কথা যদি আমি কাউকে বলি সে তো বিশ্বাসই করবে না। বলে এরপর থেকে আমি আর কোনো দিন বাসে আমি সওয়ারি হইনি, যাইনি কৃষ্ণনগর। আমি বাই ট্রেন আমি গেছি, ট্রেনে গেছি, ট্রেনে ফিরেছি মালটাল কিনে, কিন্তু আমি বাসে আর সেই থেকে কিন্তু আমি আর কোনো উঠিনি। তা এরপরে আরেক ভদ্রলোক সে বলল তাহলে শোন আমার কাছে ওই মুরারইতে মানে বীরভূম ডিস্ট্রিক্টে কোনো একটা ঘটনা এরকম উনি উত্থাপন করছেন আর কি। এর মধ্যে বলছে আমার ওই ডিস্ট্রিবিউটর আমাকে ফোন করেছে, বিশ্বজিৎ আমি এসে গেছি, তুমি চলে আসো। বলে তখন প্রায় 3:30 পৌনে 4টে মতো বাজে। আমি মানে ওখানেও 8 ঘন্টা সময় লাগবে। তা আমার আর শোনা হলো না মুররের ঘটনা। তো আমি উঠে গেলাম। আর ওনারাও মানে বাড়ি যাবো করে, চল উঠি, চল উঠ, এরকম মানে ইয়ে করছিলেন। বাড়ি যাবার ওনাদেরও ইয়ে ছিল। কাছেই বাড়ি আর কি, চায়ের দোকানে আড্ডা মারছিলেন। তো যাই হোক সেই মুররের ঘটনাটা শোনালো না। ডিস্ট্রিবিউটর আমাকে ফোন করলো যে বিশ্বজিৎ আমি এসে গেছি, তুমি চলে আসো। বলে সেই চলে গেলাম। তো এইটা ছিল ওই চায়ের দোকান থেকে আমি ওই 65 বছরের ভদ্রলোকের মুখ থেকে আমি শোনা ঘটনা আপনাকে আমি জানালাম। তো এরপরে বিশ্বজিৎ যখন বলছিল ওই লোকটাকে যে আমি আমার ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, কিন্তু কাউকে বললে তারা বিশ্বাস করবে না। সেটা হচ্ছে বিশ্বজিতের আহ, মানে পিসির বাড়ির একটা ঘটনা। উনিও বহরমপুরে মানে ইয়েতে বাসিন্দা থাকেন, হয়তো ওদের বাড়ি থেকে আরো দূরে আর কি। তো এইবারে বিশ্বজিৎ বলছে যে কাকু আমার বয়স এখন 33, তাহলে হিসেব করে নিন আমার তখন কত 7-8 বছর বয়স ছিল, মানে ধরুন ধরে নিন ওই 1993-94 সাল বা এইরকম টাইমের এই ঘটনাটা হবে। হ্যাঁ, তো বলছে আমার ঠাকুমার, আমি ছিলাম একদম মানে নেওটা, মানে ঠাকুমা যেখানে যাবে, কোনো জায়গায় যাবে তো ঠাকুমা আমাকে ট্যাকে করে নিয়ে যাবে, কোনো জায়গায়। মানে আমাকে সাথে না, মানে বলে আমি ছিলাম ঠাকুমার একেবারে প্রাণ। ও ঠাকুমাকে নিয়ে একটা লেখাও লিখেছে এবং ছবিটাও আমাকে পাঠিয়েছে, ঠাকুমার ছবিটা। তা বলছে ঠাকুমা ছাড়া এক পা আমি চলতাম না, মানে ঠাকুমা আমার কাছে সব। এবং যেখানে যা কিছু, বিয়ে পৈতে অন্নপ্রাশন, কোনো জায়গাতে ঠাকুমা যাবে মানে আমাকে সাথে নিয়ে যাবে। তো বলছে যে একবার হলো কি জানেন, আমার পিসির শ্বশুরমশাই মারা গেছে। তো পিসির শ্বশুরমশাই মারা গেছেন বলে তো ঠাকুমা আমাকে নিয়ে গেছে, যেদিন মারা গেছে সেদিনকে আমাকেও নিয়ে গেছে সাথে। তো বললো আমরা ওই পিসির বাড়িতে ওইখানে ছিলাম, সবাই ওই মৃতদেহ নিয়ে গেল, সৎকার্য করে টোরে চলে এলো। বলে চলে আসার পরে বললো ঠাকুমা আর আমি বাড়ি চলে আসি। ঠাকুমা আমাকে নিয়ে বাড়ি চলে আসে, কারণ দেখুন এই আমার স্কুল আছে, তারপর আমাকে একজন পড়াতেন, প্রাইভেট টিউটর তিনি আছেন। তো এই পড়াশুনোগুলো কামাই হবে। তা ঠাকুমা আমাকে নিয়ে চলে আসেন এবং ওখানে কথা হয় যে ওই শ্রাদ্ধর দুদিন আগে, মানে মেইন কাজ যখন হবে তার দুদিন আগে আমরা যাব। এবং সেই কথা মতো ঠাকুমা আমাকেও নিয়ে যায়। এখন ব্যাপারটা হয়েছে কি, সেই ঘাটের কাজটা যে হয়েছে, ঘাট কামান টাট কামান মানে মাথা নেড়া টেড়া করা, এইসব কাজটা হয়েছে। তার পরের দিন শ্রাদ্ধ, মানে সকালবেলার থেকে আয়োজন, শ্রাদ্ধ টাদ্ধ তো মিটেছে। এবারে রাতের বেলায় ওই মানে গীতা পাঠ কীর্তন, এক ঘরে কীর্তন হচ্ছে, আর আরেক জায়গায় বসে গীতা পাঠ হচ্ছে, আরেক জায়গায় ওই লোকজন খাচ্ছে আর কি। তো বলছে যে আমার ঠাম্মার মানে কোলে মাথা রেখে, যেখানে কীর্তন হচ্ছে আরো অনেকে বসে আছে কীর্তন শুনছে, আমি ঠাকুমার কোলে মাথা রেখে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম কীর্তন শুনতে শুনতে।
আমি তো তখন গীতা পাঠ এগুলো তো কিছু বুঝি না। হুম তো 7-8 বছর বয়স। তা আমি কিন্তু ওই পিসির বাড়িতে বলছে আমি যেতাম, ঠাম্মা আমাকে নিয়ে যেত। পিসির বাড়ির পিছন দিকে একটা কুড়ে টাইপের বাড়ি ছিল। বললো আমার পিসির বাড়িও তখন ওইরকম বড় পাকা না, মানে ইটের দেওয়াল কিন্তু উপরে টালি দেয়া, কিন্তু ঘরগুলো বেশ বড় বড়। আমার পিসির বাড়িও টালির ছিল, এখন বলছে এখন পিসির মস্ত বাড়ি। তো যাই হোক, তো বলছে ওই পিসির বাড়ির ঠিক পিছনে আর একটা বাড়ি ছিল, সেটা একটু কুড়ে টাইপের বাড়ি। বলে ওই বাড়িতে একজন ছিল, তাকে দেখতে খুব সুন্দর, আমি তাকে পিসি পিসি বলেই ডাকতাম। তার তখনও বিয়ে হয়নি। ওই পিসিটা খুব ভালো। এই আমরা যেতাম, আর ওই পিসির যে দিদি ছিল, তার যে সেই দিদির যে ছেলে, সেও আসতো, আমরা দুজনে খেলতাম। আর ওই পিসি করতো কি, যার বিয়ে হয়নি, সে আমাদের ওই মানে গাছ থেকে পাকা পেয়ারা পেড়ে দিত, কখনো বাটিতে করে মুড়ি দিত, নে এইটা খা। পাশে নারকেলি কুলের গাছ ছিল, সে কুল পেড়ে দিত। আর ওর পাশে ছিল একটা বড় পুকুর। ওই যে পুকুরটা আজকে মানে সংকীর্ণ হয়ে পানা পুকুরের মতো ছোট, মানে প্রায় বুঝে এসছে এইরকম, কিন্তু তখন খুব বড় ছিল পুকুরটা। তা বলছে যাই হোক, সেই শ্রাদ্ধ কার্যের দিন তো লোকজন খাচ্ছে, এটা কিন্তু রাতের বেলার ঘটনা আপনাদের বলছি। তো লোকজন খাচ্ছে খাচ্ছে, তো আর কীর্তন চলছে, আমি ঠাকুমার কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়েছি। এইবারে হঠাৎ আমার যখন ঘুম ভেঙেছে, আমি দেখছি সেই কীর্তনওয়ালারাও নেই, ঠাকুমা নেই, পুরো ঘরটা ফাঁকা, আমি একা শুয়ে আছি। এবার আমি উঠে পড়েছি, ঠাকুমাকে এদিক ওদিক, বাচ্চা ছেলে, আমি তো আর দৌড়ে ফৌড়ে এদিক ওদিক করে আমি কোথায় ঠাকুমাকে খুঁজবো? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বসে আছি। এবার কাঁদতে শুরু করেছি। বলে তখন একজন ওই ঠাকুমার বয়সী একজন মহিলা, সে এসে আমাকে বলছেন যে, "এই তুই কাঁদছিস কেন? তোর ঠাকুমা ওই পিছন দিকে আছে, চল।" বলে আমি না ওই যখন আমার ঘুমটা ভেঙেছে, আমি তখন শুনছি পিছন দিক থেকে হৈ হট্টগোলের আওয়াজ আসছে। মানে আমার পিসির বাড়ির যে পিছন দিকে যে পিসির বাড়িটা, ওইখান থেকে আওয়াজ আসছে। অনেক লোকজন যেন কথা বলছে। তা ওই ঠাকুমা আমাকে বলছে, "এই তুই কাঁদছিস কেন? চল, তোর ঠাকুমা ওইখানে আছে, বাড়ির পিছনে আছে, চল আমি নিয়ে যাচ্ছি।" সেইখানে গিয়ে দেখি কাকু, আমার পিসি দাঁড়ানো, আমাকে দেখেই তো আমাকে কোলে তুলে নিল। তারপরে হুম দেখছি আমার পিসেমশাই দাঁড়ানো, পিসেমশার ভাই দাঁড়ানো, ঠিক আছে? পুরোহিত মশাই দাঁড়ানো, কীর্তনের কয়েকজন লোকজন ছিল তারা, আর মানে আমার পিসাই, মানে পিসেমশাই যিনি, তার তখনও কাকা বা জেঠু তখনও বেঁচে আছে, কাকা বোধহয় সম্ভবত বেঁচে আছে, তিনি ছিলেন। তো দেখছি ওই পিসি, ওই একটা নাইটি পরা, সেই পিসিকে দেখতেও খুব ভালো ছিল। তো ওই পিসিকে দেখছি, পিসি একটা নাইটি পরা, চুলগুলো উস্কো খুস্কো, তার মানে পিসিকে দেখতে এত ভালো, আর পিসির সেই কি রুক্ষ চেহারা, আর খালি মুখ থেকে বলছে, তোরা তোরা খুব অন্যায় করেছিস, এই কাজ বন্ধ কর, এই কাজ বন্ধ কর, করতে হবে না, তোরা এই অবিচার করলি কি করে আমার পরে, মানে এইসব বলছে। বলে আমি না কাকু, ওই পিসি কি সুন্দর কথা বলে, তার মুখ থেকে পুরুষ মানুষের আওয়াজ বেরোচ্ছে। তো তখন এই পাশে দেখছি ওই যে পিসেমশাই, তারপরে পিসেমশাইয়ের ভাই রবীনবাবু, তারা বলছে যে, "কি অন্যায় হয়েছে আমাদের? বাবা তুমি চলে গেছো, আমরা মানে খুব শোকাতুর। সেই শোকাতুর অবস্থায় তোমার ক্রিয়া কর্ম সবই তো বাবা আমি করেছি। কিন্তু তুমি বলছো তোমার পরে অন্যায় করেছি, অবিচার করেছি। কি অবিচার তুমি বলো?" কিন্তু কোনো কথা নেই, জবাব নেই। বারবারই বলছে, "তোরা অন্যায় করেছিস, এই কাজ বন্ধ কর। করতে হবে না, অমুক না, তমুক না।" মানে বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তো সবাই মানে হাত জোড় করে বলছে যে, তখন পিসেমশাই বলছে, আমার পিসেমশাই হাত জোড় করে বলছেন যে, "বাবা, আপনি পরপারে গেছেন, আপনি সেখানে শান্তিতে থাকুন, হ্যাঁ? সেই কামনার্থে আমরা তো আপনার ক্রিয়াকর্ম সবই করেছি। আপনার যদি মানে কোন কাজটা করিনি আপনি আমাকে বলুন, হ্যাঁ? তাহলে আপনি যেটা বলবেন সেটাই না হয় করব।" এ কিছু বলে না। বলছে ওই পিসির মুখ দিয়ে ওই সমস্ত বলছে যে, তো তখন বলছে আমার পিসেমশার যে ভাই, পরের ভাই, ওনার নাম রবীনবাবু বলে, উনি একটু রগচটা গোছের। উনি তখন বলছে কি, "ঠিক আছে, ঠিক আছে, আমরা অন্যায় করেছি, অবিচার করেছি, ঠিক আছে। এই দাদা", মানে ওর পিসিকে বলছে, "দাদা এই কীর্তন বন্ধ থাক, গীতা পাঠ বন্ধ থাক, করতে হবে না। আর যারা লোকজন খাচ্ছে
আর কিন্তু লোকজন বসাবি না, খাওয়াবি না, বন্ধ করে দে। যখন এই কথা বলেছে যে আমরা তো অন্যায় করেছি, ঠিক আছে কাজ বন্ধ করে দিচ্ছি বলে, তখন বলছে ওই পিসির গলা থেকে শুনতে পাচ্ছি বলছে যে না 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 না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না, কাজ বন্ধ করিস না, কীর্তন বন্ধ করিস না। তা বলছে যে তাহলে আমরা কিসের ত্রুটি রেখেছি তুমি বলো। তখন বলছে যে তোরা তো আমার গঙ্গার পাড়ে আমাকে দিয়ে এসছিস, খাবার দিয়ে এসছিস, আমার প্রিয় জিনিসই দিসনি। তাহলে প্রিয় জিনিস বলে কেন জানিস না যে আমি ধূমপান করতাম, আমি বিড়ি খেতাম, তুই কোথায় দিয়েছিস আমাকে? আর আমি নলেন গুড়ের পায়েস খেতাম, সেটাই বা কোথায়? তাই এগুলো না, অবিচার না? বুঝুন, এইটা অবিচার। তখন এরা হাত জোড় করে সেই পুরোহিত যিনি গীতা পাঠে তিনি বলছেন যে আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানদের আশীর্বাদ করুন, আজ রাত্রের মধ্যে গঙ্গার ঘাটে আপনাকে আবার দিয়ে আসবে এই সমস্ত জিনিস যেগুলো ছিল, বাকি ছিল। তখন ওই পিসেমশাই পিসেমশাই ভাই হাত জোড় করে বলছে, বা আর যারা ছিল, যে হাত জোড় করে বলছে যে তোমরা বাবা তুমি যাও, আমরা তোমার যা চাহিদা সেই ব্যবস্থাটা আমরা করেছি। সবাই হাত জোড় করে বলে, আমার পিসি আমাকে কোল থেকে নামিয়ে মানে ষষ্ঠাঙ্গে দেখছি মাটিতে শুয়ে এরকম হাত জোড় করে প্রণাম করছে, সবাই প্রণাম করছে। এইবারে ওই পিসি ধপ করে নিচে পড়ে গেল, মানে মাটিতে পড়ে যাওয়াতেই বললো, ওই যিনি গীতা পাঠ করছিলেন ওনার হাতে তো ওই গীতা পাঠের সময় হাতে এরকম যে ফুল থাকে পইতে বার করে উনি ওই ফুলটা ওনার মাথায় ঠেকিয়ে মন্ত্রতন্ত্র পড়লেন। বললো ওই পিসি আস্তে আস্তে উঠে বসলো। তখন পিসির বাড়ির লোককে বললো যে ওকে ধরে নিয়ে যান, নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিন। আর এই যে জামাটা পরে আছে, মানে ওই নাইটি টাইটি টাইপের, বলে এটা কিন্তু, বা ম্যাক্সি ট্যাক্সি যাই পরা থাক, বলে যে এইটা কিন্তু কালকে গঙ্গায় ফেলে দেবেন। এখন ও যখন স্নান করবে আলাদা শরীর রেখে দেবেন, কালকে ওটাকে গঙ্গায় ফেলে দেবেন, ওটা যেন না পড়ে। আর ওকে স্নান টান করিয়ে সুস্থ করে ওকে নিয়ে আসুন, গীতা পাঠ শুনুক, তারপর রাত্রে খাওয়া দাওয়া এখান থেকে করবে, ঠিক আছে? তা যাই হোক, তো বলছে সেই পিসি যে আমাদের খুব ভালোবাসতো, আমার পিসির বাড়ির পিছনের যে পিসি থাকতো, তা সেই পিসিকে ভিতরে দেখলাম সবাই নিয়ে গেল, আমরাও বাড়ির ভিতরে চলে আসলাম। তো ঠাকুরমশাইয়ের নির্দেশে সেই দিন মানে আবার সেই মাটির থালায় সেই আবার সেই ভাগে ভাগে যা যা রান্না হয়েছিল সব সেই বোধহয় মানে নানা রকমের তরকারি দিয়ে, ভাত দিয়ে, যা যা ঠাকুর রান্না করেছে সেইগুলো আবার সাজিয়ে, এবার সেই পায়েসও রান্না করতে হয়েছে, বিড়ির প্যাকেট জোগাড় করতে হয়েছে, করে বলছে আমার বড় মানে পিসেমশাই, হ্যাঁ পিসেমশাই, আর তার সাথে আরো 4-5 জন গিয়ে গঙ্গার ঘাটে মোমবাতি দিয়ে আবার ওইগুলো রেখে আসে। বলে এটা আমার মানে আমার সামনে দেখা ঘটনা। এবং ওই পিসির পরে হাবিয়ে হয়েছিল, মানে ভর করেছিল ওই পিছনের দিকে যে পিসি থাকে। তা বলছে যে আমার সেই পিসেমশাই 7 বছর আগে মারা গেছে, বছর 7 আগে। বলে আর আমার পিসি মারা গেছে আপনাকে বলি ওই এই যে গত দুর্গা পুজোর 10 দিন আগে, গতবারে বোধহয় সেপ্টেম্বরে পুজো ছিল, বলে ওই পুজোর 10 দিন আগে পিসি মারা গেছিল। ওই পৌরসভার জলের গাড়ি আসে না, ওই 5 লিটার 5 লিটার দুটো নিয়ে গিয়ে জল ভরে উনি নামছিলেন। ওনার বাড়িটা রাস্তা থেকে একটু ঢালু নিচুর দিকে, এবং ওইখানে কিসে পায়ে বেঁধে টেঁধে উনি পড়ে যান। পড়ে গিয়ে মাথায় চোট লাগে, নাক থেকে রক্ত বেরোয়, এবং ওই হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু বাঁচানো যায়নি, মারা গেছিলেন। কিন্তু বলছে আমার ঠাকুমা তো কোনো বেঁচে, ঠাকুমাকে কিন্তু খবর দেয়া হয়নি, তবে এক সময় না এক সময় তো দিতেই হতো। কিন্তু জানেন তো মা তো নারীর টান পরিষ্কার বুঝতে পারে। বলে আমার ওই পিসির নাম ছিল মিনতি, খালি বলতো ও মিনতি, মিনা, ও মিনা তুই কোথায়, বলে ঠাকুমা কিন্তু ঠিক টের পেয়ে গেল। পরে ঠাকুমাকে জানানো হয়েছিল, কারণ না জানানোটা অন্যায়। একটু পরে হলেও ঠাকুমা যে মানে বাড়ির লোক জানিয়েছিল। আর বলছে পিসেমশার সেই ভাই রবীনবাবু, তিনি কিন্তু এখনো আছেন, বেঁচে আছেন। তো আপনাকে কাকু ঘটনাটা বললাম, আপনি যদি আপনার ভালো লাগে আপনি সবাইকে শোনাবেন বা বলবেন। এটা আমার সাথে হয়েছিল, আমার নিজের চোখে দেখা। আর যেটা চায়ের দোকান থেকে আমি যে 3 ভদ্রলোক বসে তারা বলছিলেন, ওই কেউ বলছিলেন নিম বাবার কথা, কেউ বলছিলেন যে ওই বাসে তার যাওয়ার অভিজ্ঞতার কথা, এটা আমি ওখান থেকে শুনেছিলাম। তো যাই হোক, আমি আপনাদের ঘটনাগুলো বললাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর
উম, আজকে তো খুব বেশি মানে সময় নিলাম না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। কারণ আমি অনেকদিন বাদে এলেও আমি ঘটনা জোগাড় করে তারপরে ঘটনা আসে কোনটা কীরকম সেগুলো আগে শুনে নিই। এই শুভেন্দু বলে একটি ছেলে পাঠিয়েছে, সেটা ওই গুসকরা স্টেশনের কাছাকাছি ওরা থাকে ওইখানে। সেটা একটা দেবদেবী সংক্রান্ত, ওটা আমি ভয়েস রেকর্ডটা আরও ভালো শুনতে হবে, শুনে তারপরে আমাকে সেটা মানে গুছিয়ে বলতে হবে। ওটা ঠাকুর দেবতা সম্পর্কিত, কিন্তু আমি জানি যে এখানে যারা মানে ঘটনা শোনেন তারা একটু ভয়ার্থ কোনো কিছু জিনিস শুনতে ভালোবাসেন। কিন্তু তার মানে এই না যে আমি বানিয়ে কুনিয়ে বা অন্যের থেকে যে ঘটনা আমার কাছে এসেছে সেটাকে আমি রং চড়িয়ে কিছু বলবো। আমি রং চড়িয়ে কিছু বলি না, বরং আমার বলা কিছু বাদ থেকে যায়। হ্যাঁ, তারা যেটাই আমাকে পাঠান আমি সেটাই বলি। আর গত এপিসোডে আমি শুভর যে কথাটা বলেছিলাম, হ্যাঁ অনেকে বলেছেন যে যে ছেলেটা সবার জন্য এত করলো, তার ওর আসল নাম শুভ না, ওর আসল নাম হচ্ছে গৌতম। আমি বলি এখনো আছে, বেঁচে আছে, সকালবেলা হলে টোটো করে বেরিয়ে বদ্ধ পাগল। এবারে দেখুন কি হয়েছে, মানে কে করবে বলুন? এ তো আমাদের সেই যুবক বয়সের 70-এর দশক নয়, বুঝলেন? যুবক বয়সের 70-এর দশক নয় যে বাবা, জ্যাঠা, কাকা, খুড়তুতো ভাই, জ্যাঠতুতো ভাই সব একসাথে এক হাঁড়িতে রান্না হয়। এখন ফ্যামিলিগুলো মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে। মানে এইটুকু টুকু 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 বাবা মা, একটি সন্তান, বাবা মা, কি ম্যাক্সিমাম 2টি সন্তান, বাড়িতে টাইলস সিজন, কুকুরে কি এইরকম টাইপের হয়ে গেছে। মানে টোটালটাই ডিজিটাল হয়ে গেছে, বুঝলেন তো? আর কিছু ইয়েতে নেই। এখন দেখুন সে ভাই ভাই আলাদা, অমুক তমুক সবই ভালো, আমি সব বুঝলাম। কিন্তু অসুবিধাটা কোথায় হয় জানেন? যখন পরিবার ছোট, যা আমার যা ইচ্ছে তাই খাবো, হুম, আনবো খাবো, কেউ কিছু বলার নেই, অমুক নেই তমুক নেই, আলাদা খুব ভালো। কিন্তু অসুবিধাটা হয় কিরম জানেন তো? এই মাইক্রো ফ্যামিলি হয়ে যায়, বাড়ির যখন কেউ একজন অসুস্থ হয় না, তখন লোকের খুব কিন্তু অভাব বোধ হয়। এটা যেমন জ্যাঠতুতো ভাই, খুড়তুতো ভাই, একান্ত পরিবারে সেই এ ছুটে আসছে, ও ছুটে আসছে, এই চল হাসপাতালে নিয়ে যেতে হবে, এইগুলো হয়। এবারে দেখুন এই যুগে এসে একটা ফ্ল্যাটে কেউ যদি মারা যায়, আপনি যদি জিজ্ঞাসা করেন এই ছেলেটাকে, তোদের ফ্ল্যাটে কে মারা গেছে, তো বলবে কি যে ও তো একটা বুড়ো, ওই ইয়েতে থাকতে পারতো। কিন্তু আমাদের টাইমে তো এটা ছিল না। আমাদের টাইমে এত ফ্ল্যাট ছিল না, এও ছিল না। আর আমাদের কাছে তিনি বুড়ো না, হ্যাঁ, হয় জেঠু বা কাকুর অবস্থা খারাপ, শিগগিরই চল হাসপাতালে নিয়ে যাবে, এই করেছি। অনেক 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 মানে অনেকখানি মানে করেছি, যেটা করেছি সেটা মানে বলি। আহ, তো কেউ বলেছেন যে শুভ যে মানসিকভাবে মানে ভারসাম্যহীন, ওকে ট্রিটমেন্ট করলে ভালো হতো। এখন শুনুন, ভালো তো হতো। এই যে বললাম আমাদের 70-এর দশকের জমানাটা নেই। মানে আমি তমলুক থেকে মেন্টাল পেশেন্ট নিয়ে আমি আসছি, জানেন? মেন্টাল পেশেন্ট, হ্যাঁ, সাথে আরও আমার 2-3 জন আছে। ট্রেনের মধ্যে উঠে কি বলছে জানেন? মানে হাওড়াতে না, ট্রেনে উঠে 2-3টে স্টেশন খালি পার হয়েছে, সেখানে তখন ট্রেনে প্যাসেঞ্জার ভর্তি। তার মধ্যে বলছে দেখুন, হ্যাঁ আমাকে বাঁচান, আমাকে খুন করতে নিয়ে যাচ্ছে। এবার বুঝুন তো। তাহলে ওই ট্রেনের লোকেরা আমাকে দেখছে, আমার মুখের দিকে তাকাচ্ছে, বলছে দাদা কী ব্যাপার, কী ব্যাপার, এনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি হাত দিয়ে ইশারা করে বললাম, হ্যাঁ পিডাব্লিউডিতে চাকরি করে, যদি ট্রিটমেন্ট না করে চাকরিটা থাকবে না, বুঝলেন? তখন তারা বুঝতে পারলেন এবং তারা বললেন যে না, কেন কেন, এরা তো আপনার শত্রু না, আপনার বাড়ির লোক, আপনাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করাতে। এবং হাওড়াতে যখন নেমেছি, তখন ওই গেটের চেকার টেকার বলুন বা ইয়ে বলুন, তারাও ভাবছে যে কে এরা, কোনো সিভিল ড্রেসে কোনো অফিসার কোনো আসামিকে ধরে নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তারাও রাস্তা ছেড়ে দিয়েছে। তারপর একজন পুলিশ, কর্তব্যরত পুলিশ, তিনি এলেন, এসে বলছেন যে কী ব্যাপার, কী হয়েছে? সে ভাবছে সিভিল ড্রেসে কোনো আইবি টাইবি কাউকে ধরে নিয়ে যাচ্ছে কিনা। তো আমি বললাম যে এইরকম এই মাথার প্রবলেম, মানে খুব কষ্ট করে নিয়ে এসেছি মিদনাপুর থেকে। তা বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। সেই ট্যাক্সিতে উঠে বাড়িতে আসি এবং পরবর্তীকালে ওল্ড বালিগঞ্জ রোডে ডাক্তার ডি.আর. নন্দী, আপনার নাম হয়তো শুনে থাকবেন, সেই সাইকিয়াট্রিস্টকে দেখাই এবং উনি সব ডেকে ডেকে বলেন যে এরা কিন্তু টু মাচ ক্লেভার, এরা কিন্তু ওষুধ খেতে চাইবে না, হ্যাঁ, আপনাকে ওষুধটা দাঁড়িয়ে থেকে খাওয়াতে হবে। তা আমার ভাই দাঁড়িয়ে থেকে ওকে ওষুধটা খাওয়াতো এবং বলছে আপনি ওষুধটা দিয়েছেন, ও কিন্তু জিভের তলে রেখে দেবে, তারপরে আপনি চলে গেলে থু করে ফেলে দেবে। তা 7 দিন খালি ওষুধটা এরকম দেখে খাওয়াবেন যাতে গিলে নেয়। 7 দিন বাদে থেকে দেখবেন ও নিজে ওষুধ খুঁজছে খাবার জন্য। এবং ঠিক তাই হলো, তাই হলো। ১ম দিন জিভের তলে রেখে দিয়েছে, তারপরের দিনও এরকম গালের পাশে রেখে দিয়েছে, খাবে না। তাই শুভকেও কিন্তু অনেকে চেষ্টা করেছিল, কিন্তু নিয়ে যেতে পারেনি। এখন তো সেইরকম লোকও নেই, কে এর পিছনে দৌড়বে বলুন? তো এটা তো আমাদের সমাজ ব্যবস্থারই একটা ইয়ে। তো এই জন্য আর কিছু হয়নি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বললাম ঘটনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। ঘটনা এলে আমি চলে আসি,
জানেন তো? কিন্তু না আসলে পরে আমি কি করবো? আমি তো হাত পা বাঁধা না, আমি তো আজে বাজে কিছু শুনিয়ে দিতে পারি না আপনাদের। তো যারা নতুনভাবে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটা নতুন, তাদের বলি যে ভিডিওগুলো শুনবেন, অনেক পার্থক্য খুঁজে পাবেন আপনি। এই ধরনের ঘটনা কোনো কলেজ স্ট্রিট পাড়ার বই টই তো পাবেন না। তো আর যারা ঘটনা পাঠাতে চান তাদের বলি যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে, ওখানে এসে একটা হ্যালো বা হাই লিখে আপনি আপনার ঘটনা অডিও করে বা ইয়ে করে পাঠাতে পারেন। আর যদি আমি অডিও বুঝতে না পারি তাহলে আমি ফোন করে নেব, আমি ফোনে ভয়েস রেকর্ড করে নিয়ে আমি ঘটনাটা শোনাবো। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একটু বাদে এটা আপলোডে দিয়ে দিচ্ছি। নমস্কার আজকের মতো। হুম।